আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বা এই পডকাস্টের মূল বিষয়বস্তু হচ্ছে যারা ফার্মাসি ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন অথবা যারা ফার্মাসিস্ট হিসাবে কানাডাতে ক্যারিয়ারের কথা চিন্তাভাবনা করছেন, সেই বিষয়ে আমরা আসলে আজকের এই পডকাস্টটা করতে যাচ্ছি। সো আমি মনে করি আমাদের এই পডকাস্টটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন এই ফার্মাসিস্ট ক্যারিয়ার নিয়ে কানাডাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং আমাদের সাথে যে গেস্ট রয়েছেন ডক্টর ফারহানা, উনি এই ফার্মাসি বিষয়ে বিভিন্ন ডাইভার্সিফাই ক্যারিয়ার এবং আমার দেখার মতে খুব কম লোকেরই আছে এই ধরনের ডাইভার্সিফাই ক্যারিয়ার। সো ওয়েলকাম ডক্টর ফারহানা at Shajib Creative Studio, and thank you to accept my invitation. You're welcome. So, Dr. Farhana, আমরা before dive into our podcast, আমি দর্শকদের মাঝে যেটা আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমি জানি যে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে কাজ করেছেন এবং কানাডাতে এসে আপনি পিএইচডি করেছেন সফলতাভাবে এবং এখন বর্তমানে ইউনিভার্সিটি আলবার্টাতে আপনি অ্যাটাচমেন্টে রয়েছেন এডুকেশন লাইনে। এছাড়া আপনার ফার্মাসি লাইসেন্সের একটা বিশাল বড় এক্সপোজার রয়েছে। আপনি যদি আপনার এই ডাইভার্সিফাই ক্যারিয়ারটা আমাদের দর্শকদের মাঝে যদি একটু তুলে ধরেন, আমার মনে হয় যে এটা দর্শকদের জন্য খুব সুবিধা হবে এবং আমরা এরপরে আমাদের পরবর্তীতে আমরা যে মূলত যেই এই ফার্মাসিস্ট ক্যারিয়ার নিয়ে যে কানাডাতে যারা আগ্রহী তাদের সম্বন্ধে যে পডকাস্ট নিয়ে আলোচনা করব। তো সেটা যাওয়ার আগে আমি আপনার কাছে আপনার এই ক্যারিয়ার পাথ এটা যদি আমার দর্শকদের মাঝে তুলে ধরে। অনেক অনেক ধন্যবাদ মাসুল ভাই আমাকে অনুষ্ঠানে আনার জন্য। আমি আমার ব্যাকগ্রাউন্ড বলার আগে আমি ছোট্ট করে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেসি ফ্যাকাল্টি থেকে বি ফার্ম কমপ্লিট করেছি ফার্মেসিতে এবং তারপর ফার্মাকোলজিতে মাস্টার্স করেছি। তারপরে আমি বাংলাদেশেই ক্যারিয়ার শুরু করি অ্যাজ ইন আ মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে। প্রথমে আমি ছিলাম বিকন ফার্মাসিউটিক্যালসে, সেখানে আমার শুরু মার্কেটিংয়ে। তারপরে আমি জয়েন করি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সেখানেও লোকাল যে মার্কেটিং ডিপার্টমেন্ট সেখানে কাজ করেছি। অলমোস্ট 6 বছরের এক্সপিরিয়েন্সের পরে আমি কানাডাতে মুভ করি অ্যাজ ইমিগ্রেন্ট হিসাবে। তখন স্কিল মাইগ্রেশনের একটা স্কিম ছিল, তো সেটা মাধ্যমে আমরা কানাডাতে মুভ করি। কিন্তু মুভ করার আগেই আমি যেটা চেষ্টা করছিলাম যে কানাডায় একটা হায়ার স্টাডির একটা ইচ্ছা ছিল। তো সেখানে আমি বাংলাদেশ থেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে এপ্লাই করি যাতে আমি একটা পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন পাওয়ার জন্য উইথ স্কলারশিপ। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই টার্গেট। আমি স্কলারশিপ নিয়ে যেতে চাই। যদিও আমার ইমিগ্রেশনের প্রসেসটা চলছিল, আমার একটা ইচ্ছা ছিল যে আমি কানাডায় নর্থ আমেরিকান একটা ডিগ্রি হায়ার এডুকেশনের জন্য এপ্লাই করব। তো করতে, করতে আমার সেই কারণে আমার সেই জার্নিটাও করা হয়ে যায় যে কিভাবে হায়ার এডুকেশনের জন্য বাংলাদেশে থেকে অ্যাজ এ ফার্মাসিস্ট বা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে কোন সাবজেক্টে আমি এপ্লাই করতে পারি, কোন স্কোপ আছে আমার। তো সেই জার্নিতে আমি পিএইচডি স্কলারশিপ পাই। এটা ছিল ফার্মেসি প্র্যাকটিস, একটা সাবজেক্ট যেটা ফার্মেসিতে একটা ব্রড সেখানে বিভিন্ন ধরনের সাবডিভিশন আছে। আমি ফার্মেসি প্র্যাকটিসে পিএইচডি করি কানাডায় আসার পরে ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। তো পিএইচডি করতে, করতে আমি যেটা করি সেখানে আমার রিসার্চের এক্সপেরিয়েন্স হয়। সেই সাথে আমার টিচিং এক্সপেরিয়েন্সও হয়। কারণ এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবেও জব পাওয়া যায় যখন আমরা ইউনিভার্সিটিতে কাজ করি, পিএইচডি করি। সো আমার ওই টিচিং এর একটা সুযোগ হয় এখানকার আন্ডারগ্র্যাড স্টুডেন্টদেরকে। প্লাস আমি সেই সাথে পাশাপাশি যেটা চেষ্টা করতে থাকি যে এখানে দেখলাম যে ফার্মেসি প্র্যাকটিস খুবই ডিফারেন্ট। বাংলাদেশে সেই স্কোপটা নাই। যার কারণে আমি এখানকার লাইসেন্স পেতে হয় এখানে ফার্মাসিস্ট হিসাবে কাজ করতে গেলে, যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট। লাইসেন্স ছাড়া আমি এখানে প্র্যাকটিস করতে পারব না। ইটস এ প্রফেশন। সো যার কারণে আমি পিএইচডির পাশাপাশি আমি লাইসেন্সের কিছু স্টেপস আছে সেগুলো কমপ্লিট করে আমি যখন পিএইচডি শেষ করলাম তখন আমার ফার্মেসি প্র্যাকটিস করার লাইসেন্সও আমার হাতে চলে আসে।
তখন আমি এখানে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে জব শুরু করি। সেই সাথে আমি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে কিছুদিন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবেও কাজ করেছি। যেহেতু আমার টিচিং এ একটা ন্যাক আছে। আর এখন আমি আ আ কন্ট্রাকচুয়াল এ লেকচারার হিসাবে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে পড়াই। প্লাস আমি একটা কমিউনিটি ফার্মেসিতে ফার্মেসি ম্যানেজার হিসেবে কাজ করছি। এই হচ্ছে মোটামুটি আপাতত আমার ক্যারিয়ার। চমৎকার ডক্টর ফারহানা। আপনি খুব সুন্দরভাবে আপনার যে ক্যারিয়ার পাথওয়ে দর্শকদের মাঝে মানে আপনি তুলে ধরেছেন। আমি মনে করি দর্শকরা আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ার পাথওয়ে দেখে অনেকেই উপকৃত হবে এবং অনেকেই চিন্তা ভাবনা করবে যে আপনার পাথওয়ে ফলো করে এই কানাডাতে মুভ করার জন্য। সো এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো ধরেন আপনি এখন যেটা বললেন যে আপনি ২ ধরনের ক্যারিয়ার ছিল বাংলাদেশের পার্সপেক্টিভে। অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে বাংলাদেশে যেমন আপনার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন কানাডাতে মুভ করে ফেলেছেন, আপনার পিএইচডি করেছেন, লাইসেন্স করেছেন। তো আপনি এই দুটো ক্যারিয়ার যে বাংলাদেশ থেকে যে আপনার যে ফার্মাসিউটিক্যালস লাইনের যে ক্যারিয়ার আর এখন কানাডাতে যে ক্যারিয়ার, এই দুটোকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন? দর্শকদের মাঝে যদি আপনি এটাকে একটু তুলে ধরেন যে how you differentiate, how you evaluate these two character. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আম বাংলাদেশে যখন আমরা ক্যারিয়ার করি, ডেফিনিটলি আমাদের পড়াশোনা শেষ করার পরে আন্ডারগ্রেড এবং মাস্টার্স করার পরে আমরা যখন ক্যারিয়ার শুরু করি, আমাদের সামনে কিছু অপশন থাকে যে আমি কোন লাইনে কাজ শুরু করব। বাংলাদেশের পার্সপেক্টিভ এ আ ফার্মাসিস্ট ক্যারিয়ারটা খুব ইন্ডাস্ট্রি বেস। ক্লিনিক্যাল আছে কিন্তু আ সুযোগটা খুব লিমিটেড। আ সেখানে ইন্ডাস্ট্রি বেস মানে হচ্ছে কি আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স থেকে বলি যে হয় আমি মার্কেটিং ডিপার্টমেন্টে যাবো। মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মার্কেটিং এ আছে, তারপর সেলস আছে, তারপরে প্রোডাকশন আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, ইন্টারন্যাশনাল মার্কেটিং আছে। এগুলো মোস্টলি হচ্ছে ইন্ডাস্ট্রি বেস আমাদের ক্যারিয়ার প্রসপেক্ট। এছাড়া ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশন আছে। প্লাস কিছু হসপিটাল আছে যেখানে আ আ হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা হসপিটাল ফার্মাসিস্ট ওরা হায়ার করে বাংলাদেশে। কিন্তু সেটা খুব লিমিটেড। কিন্তু আপনি যখন বাংলাদেশে কোনো ফার্মেসিতে যাবেন ওষুধ কেনার জন্য, সেখানে আপনার কোনো রেজিস্টার্ড এ গ্রেড ফার্মাসিস্ট এর দরকার হয় না। সেখানে ডিপ্লোমা করা ফার্মাসিস্টরাই আপনাকে ওষুধ দিচ্ছে এবং ওষুধ নিয়ে কথা বলছে। যখন আপনি কানাডাতে আসবেন সেখানে ফার্মাসিস্টদের এই রোলটা আ মোস্টলি ক্লিনিক্যাল। যদি আপনি জব প্রসপেক্ট টা বলেন, মোস্টলি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এর জবের অপরচুনিটিটা বেশি। এবং এখানে বা ফার্মাসিস্টদের যে কারিকুলামটাও ইউনিভার্সিটিতে সেটাও ফোকাস অন ক্লিনিক্যাল ফার্মেসি প্র্যাকটিস করার জন্য। ফার্ম ডি বলে। ফার্ম ডি করানো হয় এবং তাদেরকে প্লেসমেন্টে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়, বিভিন্ন ই আ ফা ই কমিউনিটি ফার্মেসি গুলোতে পাঠানো হয় টু বি ট্রেইনড। আ এটার একটা ১ম কারণ হচ্ছে কানাডাতে ইন্ডাস্ট্রির সংখ্যাটা কম্পারেটিভলি কম কম্পেয়ার টু বাংলাদেশ। বাংলাদেশে যতগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে কানাডাতে সেটা নাই। এবং সেখানে আছে কিছু অন্টারিওর দিকে সেখানেও জব পাওয়া যায়। প্লাস আরো হচ্ছে ড্রাগ রেগুলেটরি ডিপার্টমেন্ট সেখানেও পাওয়া যায়। কিন্তু ফোকাস হচ্ছে আমার যদি ধরেন ১৩০ টা স্টুডেন্ট পার ব্যাচে ইউনিভার্সিটি থেকে বের হয় তার 70-80% তারা কমিউনিটি অথবা হসপিটাল ফার্মেসিতে কাজ করে। যারা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এর হিসাবে কনসিডার্ড। এছাড়া বাকিরা হয় তারা রিসার্চ এ থাকে অথবা একাডেমিয়াতে চলে যায় অথবা ইন্ডাস্ট্রিতে অবশ্যই অপশন আছে। একেবারে যে নেই তা না। তবে আমি জাস্ট আপনাকে রেশিওটা বললাম যে মোস্ট অফ দ্যা পিপল এখানে ক্লিনিক্যাল ফার্মেসিতে যায় যেটার জন্য একটা লাইসেন্স দরকার হয়। আম সো উম যদি আপনি বলেন কম্পেয়ার করি বাংলাদেশ এবং কানাডার ফার্মেসি লাইনের ক্যারিয়ারের প্রসপেক্ট এটা আসলে কিছুটা অপোজিট টু ইচ আদার। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর আ ফারহানা। চমৎকারভাবে দুটোকে ইভালুয়েট করার জন্য। কিন্তু এখন আমি একটু মানে এই রিলেটেড যে জিনিসটা আপনি বলেছেন যে এই যে ফার্মাসিস্ট যে আমাদের আমাদের যে আপনি যদি আমাদের যে ক্যারিয়ার ন্যারেটিভ দেখেন যেহেতু আমরা যে বাংলাদেশী যে মনোভাবটা আমাদের যেটা ফার্মাসিস্ট ক্যারিয়ারটাকে আমরা একটা অন্যভাবে প্রসপেক্ট দেখি। বিকজ আমরা যদি আমাদের ফ্যামিলি ভাবে চিন্তা করি যে মোস্ট অফ দেম আমাদের যে সোসাইটি ডক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্টের এই ক্যারিয়ার গুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে এবং খুব মর্যাদাপূর্ণভাবে ক্যারিয়ার গুলো দেখে। তাহলে এখন যে এই যে অনেক যে স্টুডেন্টরা পড়াশোনা করছে ইন কানাডাতে বা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতেছে, অনেক ইমিগ্রেন্ট
ইন্টারন্যাশনাল ফার্মাসিস্টরা আসতেছে। তা আপনি এই যে দীর্ঘদিন ধরে এই যে ফার্মাসি মানে ক্যারিয়ারে পাথওয়েতে কানাডাতে আছেন, তো কানাডাতে ফার্মাসি ক্যারিয়ারের প্রসপেক্টটা কেমন দেখছেন? এটার বিষয়ে যদি আমাদেরকে একটু যদি তুলে ধরেন। এটার আমার মনে হয় ২ টো সাইড আছে। একটা হচ্ছে যারা বাংলাদেশে অলরেডি ফার্মেসি পড়ে, পড়াশোনা করে তারপরে কানাডাতে ইমিগ্রেন্ট হিসাবে মুভ করেছে, তাদের জন্য এক ধরনের প্রসপেক্ট। আবার যদি কেউ বাংলাদেশ থেকে কানাডায় এসে আন্ডারগ্রেড এ ফার্মেসি পড়তে চায়, তাহলে তাদের জন্য আলাদা আ প্রসপেক্ট। আমি দুটো জায়গায় একটু ছোট করে বলছি। সেটা হচ্ছে ১ম এ শুরু করি যারা বাংলাদেশ থেকে আন্ডারগ্রেড বা ফার্মেসি পড়ে এসছে। আ তারপরে এখানে বাংলাদেশে হয়তো কিছুদিন জব করেছে, তারপরে ইমিগ্রেশন নিয়ে বা কানাডায় মুভ করেছে। তাদের তাদের জন্য আম তা বেশ কিছু ক্যারিয়ার প্রসপেক্ট ওপেন আছে। একটা হচ্ছে টু বি আ লাইসেন্সড ফার্মাসিস্ট যেটার পাথওয়েটা আমি একটু ছোট্ট করে বলি। এখানে পিইবিসি বলে একটা অর্গানাইজেশন আছে যারা এই লাইসেন্সিং প্রসিডিউরটাকে আম রেগুলেট করে। আম মানুষ যারা আসে তারা এখানে ১ম এ যারা ফার্মাসিস্ট তারা এখানে তাদের ডকুমেন্ট ইভ্যালুয়েশন করে তাদের ১ম স্টেপ হচ্ছে ডকুমেন্ট ইভ্যালুয়েশন করে এলিজিবল টু সিট ফর দ্য এক্সামস। তারপরে হচ্ছে evaluating এক্সাম থাকে। যে এক্সামটা পাস করার মানে হচ্ছে I am equivalent যদি আমি ওই পরীক্ষাটা পাস করি তাহলে আমি equivalent to the আ লোকাল স্টুডেন্ট যারা ফার্ম ডি পাস করছে। যারা এখানে ফার্ম ডি পাস করে বা পড়াশোনা করছে, ডিগ্রি নিচ্ছে তাদেরকেও এই লাইসেন্সিং প্রসিডিউর এর ভেতর দিয়ে যেতে হয়। তারা হচ্ছে কোয়ালিফাইং এক্সাম দেয়। কোয়ালিফাইং এক্সামটা ২ টো পার্ট থাকে। একটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন আরেকটা হচ্ছে অস্কি যেটা হলো প্র্যাকটিক্যাল এক্সামের মতো। সো এটা আমি যখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল আ আ পারসন যে আমি ইমিগ্রেন্ট হয়ে আসছি, আমি ইভালুয়েটিং এক্সাম দিয়ে নিজেকে প্রুভ করলাম যে আমি আ এখানকার যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট তাদের সমান। এখন আমি তাদের মতোই কোয়ালিফাইং এক্সাম পাস করে লাইসেন্সের জন্য এপ্লাই করব এবং সেটার সাথে আরো কিছু অ্যাডেড বিভিন্ন প্রভিন্স ওয়াইজ রুলসটা একটু ডিফারেন্ট। কোথাও 1000 আওয়ারের একটা ইন্টার্নশিপ করতে হয়, কোথাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়। এরকম কিছু ব্যাপার আছে। এটা ডিপেন্ড করে কোন প্রভিন্সে আমি লাইসেন্সের জন্য এপ্লাই করছি। রুলসটা একটু ডিফারেন্ট হয়। কিন্তু ওই যে বললাম যে আমি যদি এজ ইমিগ্রেন্ট আসি তাহলে এটা হচ্ছে প্রসেস হাউ I become a clinical pharmacist or registered pharmacist in Canada এই এক্সামের মাধ্যমে এবং বিভিন্ন এক্সাম এবং ইন্টার্নশিপের মাধ্যমে। আবার কোনো প্রভিন্সে আছে কিছু এক্সট্রা কোর্সও করতে হয় ইউনিভার্সিটির প্রভিন্সিয়াল ইউনিভার্সিটি যেটা থাকে সেটার আন্ডারে কোর্সটা কমপ্লিট করলে দেন আই এম এলিজিবল টু বিকাম আ লাইসেন্সড ফার্মাসিস্ট। আর আরেকটা আরো বিভিন্ন ওয়ে আছে ক্যারিয়ার প্রোগ্রেশন করার কানাডাতে রেগুলেটরি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সেসব জায়গায় এপ্লাই করা যায়। সেটার জন্য সেটাও আমাদের শুধু যে ফার্মাসিস্ট না বিভিন্ন ডক্টররাও এপ্লাই করে সেখানে। রেগুলেটরি ডিপার্টমেন্ট সেখানে এপ্লাই করার জন্য ছোট্ট একটা আপনার ধরেন ডিপ্লোমা কোর্সও করা যায় অন রেগুলেটরি অ্যাফেয়ার্স। আ সেই ডিপ্লোমা কোর্সগুলো এভেইলেবল অনলাইনেও থাকে। আবার বিভিন্ন কলেজ সেটা অফার করে। সেটা করেও তখন সেটা হয়ে যায় ইন্ডাস্ট্রি বেসড জব। যে আমি কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আ কোম্পানিতে আমি জব করছি রেগুলেটরি ডিপার্টমেন্টে। আ সেখানে বিভিন্ন ধরনের রোল প্লে করি আমরা। যে রেগুলেটরি ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আম গভর্নমেন্ট রেগুলেটরি ডিপার্টমেন্ট হতে পারে, আ হেলথ কানাডা। আবার উম বিভিন্ন কোম্পানিকেও রেগুলেটরি ডিপার্টমেন্টের লোক নিতে হয়, যারা হচ্ছে প্রসেসটার মধ্যে যায় যে একটা ড্রাগ অ্যাপ্রুভ করার আগে অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট থাকে। ব্যাপারগুলো আসলে ফার্মাসিস্টের এক্সপার্টিস। তো সেটা হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রির সংখ্যা বেশি মোস্টলি ইস্ট সাইড অফ কানাডা, সেইখানে ইন্ডাস্ট্রির সংখ্যা বেশি। সেখানে এই ধরনের জব প্রসপেক্ট গুলো অনেক বেটার। এদিকে যে নাই তা না, ওয়েস্ট সাইডে যে নাই তা না, আছে কিন্তু মোটামুটি ইস্ট সাইডে এটার প্রিভ্যালেন্স টা বেশি। সো এটা হচ্ছে আরেকটা সাইড। অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট আসলে আমি বলি যে ইদার ইউ বিকাম এ ফার্মাসিস্ট, লাইসেন্স নিয়ে ফার্মাসিস্ট ইটস এ ভেরি, ভেরি গুড জব। এখানেও খুব আপনি যেরকম বললেন বাংলাদেশের খুব রেপুটেটেড জব। এখানেও ফার্মাসিস্ট আ দের কদর অনেক, অনেক বেশি। আ অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার এবং ডিমান্ডও অনেক বেশি। সো এটা একটা ওয়ে। আরেকটা যেটা
স্ট্রিমলাইন সেটা হচ্ছে আন্ডারগ্র্যাড হিসেবে পড়তে আসা। বাংলাদেশে যেটা হয় আমরা এইচএসসি পাস করার পরে আমরা সরাসরি ফার্মেসি প্রোগ্রামে ঢুকে যেতে পারি। কিন্তু এখানে কানাডা ইউনিভার্সিটি গুলোতে ফার্মডি প্রোগ্রামে ঢোকার আগে কিছু সার্টেন প্রিরিকুইজিট কোর্স থাকে। ইদার সেটা আরেকটা সায়েন্সে আন্ডারগ্র্যাড করা যেতে পারে অথবা কিছু প্রিরিকুইজিট কোর্স যেগুলো কমপ্লিট করে তারপরে কম্পিট করতে হয় ফার্মেসি প্রোগ্রামের জন্য। এটা সিমিলার ফর ডক্টর টু মেডিসিন সেম সিমিলার। হুম। সো কিছু প্রিরিকুইজিট কোর্সগুলোর মধ্যে যেমন ধরেন থাকতে পারে স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এগুলো। বাংলাদেশের কারিকুলামে আমরা এগুলো সাধারণত ফার্মেসি প্রোগ্রামেই পড়ি অথবা কিছু আমরা ইন্টারমিডিয়েটে এইচএসসি তে পড়ে ফেলি। কিন্তু এখানে যেটা হয় সেই কোর্সগুলো কমপ্লিট করলে তাহলে আই এম অ্যালাউড টু এপ্লাই ফর ফার্মেসি প্রোগ্রাম, ফার্মডি প্রোগ্রাম। এবং সেখানে কম্পিটিশনটাও বেশ হাই হয় সাধারণত। আম তারপরে যদি পাস করা যায় তাহলে আমি ফার্মডি প্রোগ্রামে ঢুকে গেলাম। সেটা সাধারণত ৫ বছরের হয়ে থাকে। সো এটা হচ্ছে আরেকটা এবং সেখানে ফার্মডি প্রোগ্রামে ঢুকে গেলে সেখান থেকে ডেফিনিটলি বের হওয়ার পরে পাস করার পরে সব ধরনের স্কোপ খোলা থাকে। লাইসেন্সিং এক্সাম পাস করলে আমি আবার লাইসেন্স ফার্মাসিস্ট হয়ে গেলাম। অথবা আমি যদি অন্য কোনো লাইনে ক্যারিয়ার পার্সু করতে যাই সেটাও ওপেন থাকে। এই। তাহলে ডক্টর ফারহানা আমি একটু জোট ডাউন করতেছিলাম আপনার কথার সাথে। তাহলে যে ফার্মাসি ক্যারিয়ার ইন কানাডাকে আমি যদি একটু সংক্ষেপে যদি আমি ভুল না হয়ে থাকি, যে সংক্ষেপে যদি আমি দর্শকদের মাঝে বুঝিয়ে বলতে চাই, যেমন এখানে অ্যাজ এ ফার্মাসিস্ট ক্যারিয়ার হিসাবে আপনি কমিউনিটি ফার্মাসি হিসাবে কাজ করতে পারবেন, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারবেন এবং ধরেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন এবং অনেক সময় টিচিং রিসার্চ তো আছেই। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি, যেটা আপনি বললেন হেলথ কানাডা, মোস্টলি ড্রাগের যে পলিসি গুলো গাইডলাইন গুলো তৈরি করা, মোস্টলি আমি বলবো যেটা মোর অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিসি লাইনে যে কাজগুলো সেগুলো অ্যাজ এ ফার্মাসি হিসাবে কানাডাতে কাজ করতে পারে। তো আপনি কি আমার সাথে একমত? আমি কি কোনো ভুল বলেছি? আমি সঠিক জানি না। আমি সেইভাবেই আপনাকে না। আমি জিনিসটা করেছি। আচ্ছা। ঠিক তো আছে। এখন আমি একটু মানে যেহেতু অনেক বন্ধু-বান্ধব, আ যারা আমার বন্ধু-বান্ধব রয়েছে ফার্মাসিস্ট বাংলাদেশ থেকে ফোন করে। অনেকের একটা ইচ্ছা থাকে যে কানাডা মাইগ্রেশন করা। বিশেষ করে মোস্ট অফ দ্যাম ফ্যামিলি যারা চিন্তাভাবনা করে, যারা ধরেন প্রফেশনাল, তারা চিন্তা করেন তাদের ফিউচার জেনারেশন এর জন্য যে তারা যদি মাইগ্রেট করেন ফিউচার জেনারেশনরা উইল বি বেটার ওয়ে দে লিভ। দ্যাটস দ্য ওয়ে আমরাও যেমন মাইগ্রেশন করেছি, অন্যরাও একই চিন্তাভাবনা করে। সো আমি যেটা বলতে চাই যে এই যে আপনি ধরেন যে অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে আসতেন, তারপরে এই যে ফার্মাসি লাইসেন্স নিয়েছেন, পিএইচডি করেছেন। সো হোয়াট আর আমাদের অ্যাজ এ বাংলাদেশী হিসাবে যখন যারা আমরা প্রথমে আসি, অ্যাজ এ বাংলাদেশী ইন্টারন্যাশনাল যদি আমরা চিন্তা করি অ্যাজ এ ফার্মাসিস্ট গ্র্যাজুয়েট, তারা কি ধরনের চ্যালেঞ্জের এখানে সম্মুখীন হয়? এটা যদি একটু ও তুলে ধরতে পারেন এবং এই চ্যালেঞ্জ গুলোকে কিভাবে তারা ওভারকাম করতে পারে? যদি ইটস a ভেরি গুড কোয়েশ্চেন। এটা নিয়ে আমরা কখনো খুব একটা কথা বলি না। চ্যালেঞ্জ কি হতে পারে? আমরা সবসময় খুব মানে ভালো কথাগুলো বলি। এতক্ষণ যা বললাম। আ এই জায়গায় আসতে তো এত সহজ ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে। সবাইকেই করতে হয়। আ সো স্ট্রাগল এর মধ্যে ফার্স্ট থিং হচ্ছে যদি আমি অ্যাজ এন ইমিগ্রেন্ট আসার পরে আমি ওই লাইনটায় যাচ্ছি যে ইমিগ্রেন্ট হয়ে আসলাম এবং আমি এখানে লাইসেন্স পেতে চাই অ্যাজ এ ফার্মাসিস্ট রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে। আমি তো শুধু বলে ফেললাম যে কয়েকটা এক্সামের কথা। যে এই এক্সামগুলো আসলে খুব হার্ড হয়, নাম্বার 1 আর বাংলাদেশীদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয় কেন? কারণ আমরা ওই যে বললাম যে আমাদের আম ক্যারিয়ার ফোকাসটা বা আমাদের কারিকুলামটাও খুব ফোকাস টু ইন্ডাস্ট্রি বেস। আম এবং ক্লিনিক্যাল আছে। আমি নিজেই ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে মাস্টার্স করেছি। আ তারপরেও আমাদের যেহেতু ইমপ্লিমেন্টেশনটা ওভাবে নাই, ক্লিনিক্যালি ইমপ্লিমেন্ট আমরা হুম, করি না। যার কারণে এখানে আসার পরে হোল এক্সামের পার্সপেক্টিভটাই হচ্ছে যে হাউ আর ইউ গোনা ইম ইমপ্লিমেন্ট দ্য নলেজ ইন দ্য ক্লিনিক্যাল অ্যাসপেক্ট লাইক বিভিন্ন ধরনের সিনারিওতে। যেটা আমরা কখনোই প্র্যাকটিস করিনি বাংলাদেশে। সো আমাদের টোটাল প্যারাডাইম শিফট করতে হয় হাউ আই সি ফার্মেসি। আম সো যার কারণে এই এক্সামগুলো আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমাদের খুব অনেক বেশি পড়াশোনা করতে হয়। এবং এক্সামগুলো কস্টলিও। ২ টো জিনিস। একটা হচ্ছে ভীষণ কস্টলি,
আরেকটা হচ্ছে টাইম ডিমান্ডিং। অনেক পড়াশোনা করতে হচ্ছে এবং এক্সাম হয় এভরি 6 মান্থস। বছরে ২ টো এক্সাম দেয়। তো কোনো কারণে যদি আমি একটা এক্সাম ফেল করে যাই, তার মানে আমাকে এটা যদি ক্লিয়ার করতে হয় তাহলে আরো ৬ মাস বসে থাকতে হবে এক্সামের জন্য। সো দুটো যেটা বললাম যে টাইম কনজিউমিং মানে হচ্ছে আমাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। এখানে আসার পরে আমরা যখন ইমিগ্রেন্ট হিসাবে আসি, মোস্টলি আমরা বাংলাদেশে থাকতে হয়তোবা আমরা কাজ করতাম। আমরা মোটামুটি পড়াশোনার পালাটা শেষ। জব করতে হচ্ছে, ফ্যামিলি আছে। How you are managing your family as well as your education and studying, এই জিনিসটা ব্যালেন্স রাখাটা খুব টাফ। কারণ এখানে আসছেন নতুন একটা জায়গায়, আপনাকে তো আর্ন ও করতে হবে। আপনাকে জব করতে হবে। সেটা ডেফিনিটলি ডিরেক্টলি ১ম এ আপনি কোনো মানে ফার্মেসি রিলেটেড জব পাচ্ছেন না। আপনি যেহেতু ফার্মাসিস্টই না। সো একটা না একটা কিছু লিভিং হুড এর জন্য তো কিছু করতে হবে। সো ওইটাও কষ্টের। কারণ নতুন একটা এনভায়রনমেন্ট এ এসে, নতুন একটা দেশে এসে, নতুন একটা কালচার এ নিজেকে অ্যাডজাস্ট করে, সেইটার সাথে আমি জব করছি, আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করছি। যদি মোস্ট অফ দ্যা পিপল এর ফ্যামিলি নিয়েই আসে। প্লাস আমি হচ্ছে একটা খুব টাফ এক্সাম এর জন্য নিজেকে প্রিপেয়ার করছি। সো ইটস এ স্ট্রাগল। অ্যান্ড এই এক্সামের পালা হচ্ছে মোটামুটি ধরে নিই যদি ৩ টা এক্সাম। ৩ টা এক্সাম যদি আমি একবারেও পাস করি তাহলে ১.৫ থেকে ২ বছর লেগে যাচ্ছে। ইনক্লুডিং মাই ইন্টার্নশিপ অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস। ২ বছর যদি আমি একবারে খুব লাকি হলে একবারে পাস করি। সব একবারে পাস করেও না মাঝে মধ্যে। অ্যাম সো মেক্সিমাম আমি ৪ বার পরীক্ষা দিতে পারি। যদি ৪ বার ফেল করার পরে I am not allowed to submit any exam, anything. So আমি ফার্মা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার আশাটা সেখানেই স্টপ হয়ে যায় আরকি। সো এরকমও অনেকে আছে যে পরীক্ষা দিচ্ছে শেষ পর্যন্ত ৪ বার একটা পরীক্ষা দেওয়া মানে কিন্তু ২ বছর। কারণ এভরি 6 মান্থস একটা করে পরীক্ষা। ২ বছর পরে আমি বুঝতে পারলাম যে আমি আসলে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারব না। কারণ পাস করলাম না কোনো একটা কারণে। সো এই যে জার্নিটা আপাত দৃষ্টিতে খুব মনে হচ্ছে যে খুব আর অ্যাট্রাকটিভ কিছু না। কষ্ট আছে। কিন্তু কোনো কারণে যে আমি এই সবকিছু সামলে পাস করে যাই এবং আমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে যাই, তাহলে কিন্তু আ লাইফটা অনেক ইজি। এই স্ট্রাগলিং টাইমটা অনেকে উম নেয়াটা খুব টাফ হয়ে যায় অনেকের জন্য। কারণ ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, রাইট? এই যে জব করে টাকা ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, আবার পড়াশোনা করতে হবে। পড়াশোনার এক্সাম গুলোও আবার অনেক কস্টলি। এত ইজি না। সো হাউ এই জিনিসগুলোকে ম্যানেজ করা এইটা একটা খুব আমি বলব যে চ্যালেঞ্জ সবকিছু মিলে। তো থ্যাংক ইউ ডক্টর ফারহানা। চমৎকারভাবে আমাদের যে স্ট্রাগল পিরিয়ড, যে কানাডাতে অনেকেই যে -30 ডিগ্রি বরফ কেটে কাজ করা, তারপরে এর সাথে, সাথে ভেরি ওয়েল ম্যানেজ করে আসা। প্লাস বাংলাদেশে যারা ধরেন এজ এ ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন, মোর অর লেস সবারই ধরেন একটা আর্থিক সক্ষমতা ভালো থাকে। সেখান থেকে এখানে এসে আপনাকে সমস্ত কিছু নিজের কাজ নিজে করতে হচ্ছে। তারপরে হচ্ছে আপনাকে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত যে জব সেটা আপনি করতে পারতেছেন না। সেখান থেকে আপনার লিভিং এর জন্য আপনাকে ধরেন যেটা আমরা অড জব বলি, সেটা করেও আপনাকে চলতে হচ্ছে এবং সেই সাথে, সাথে এ মানে একটা পড়াশোনার যেই এই টোটাল প্রেশার, এটাতে হিউজ আমি মনে করি একটা ওয়ার্কলোড এবং মেন্টাল প্রেশার। সো দুটো মিলে যখন আপনি যখন সাকসেসফুল হবেন তখন অ্যাকচুয়ালি আপনি রিয়াল ফ্রুটটা পাবেন। বিকজ ফার্মেসি আপনার পেটাও খুব সুন্দর ভালো পে করে এবং তার বেনিফিট এন্ড এভরিথিং ইজ ভেরি গুড। তো এটা আমি দর্শকদের মাঝে বলবো যে একবার হতাশ হওয়ার কিছু নাই, বাট দেয়ার ইজ আ লট অফ চ্যালেঞ্জেস ইউ হ্যাভ টু ডু ভেরি বিগিনিং। তারপরে আল্লাহর রহমতে আপনি যদি সেই সাকসেসটা পেয়ে যান তাহলে আপনি আপনার কানাডা লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো এখন যেহেতু আপনি এখন বর্তমানে আপনি যেটা আমাদের বললেন, যে দর্শকদেরও বললেন যে আপনি অ্যাজ এ ফার্মাসিস্ট ম্যানেজার হিসেবে আছেন, যে কানাডাতে হয়তোবা বাংলাদেশিরা অনেকেই জানে না যে এখানে ধরেন একটা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করা যায় অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে। তো সেই হিসাবে যদি আপনি একটু দর্শকদের মাঝে তুলে ধরেন যে কিভাবে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে এখানে এসে লাইসেন্স নিয়ে আবার অ্যাজ এ ফার্মাসিস্ট এন্টারপ্রেনিউর হিসাবে কানাডাতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। এইটা একবার যদি ফার্মাসিস্ট লাইসেন্স পাওয়া যায়, আরপিএইচ হওয়া যায়, আ সেখানে প্রসপেক্ট অনেক। যেমন হচ্ছে ডেফিনিটলি একটা হচ্ছে কমিউনিটি ফার্মেসিতে জব করা। আ
কমিউনিটি ফার্মেসিতে জব করা প্লাস হচ্ছে আমি নিজেও একটা ফার্মেসি খুলতে পারি। I can be an owner of a pharmacy বিকজ এখানে যে রুলস ফার্মাসিস্ট ছাড়া কেউ একটা ফার্মেসি চালাতে পারবে না, রেজিস্টার্ড ফার্মেসি ছাড়া। ওনার হওয়া যায় বিভিন্ন ফার্মাসিস্ট ছাড়াও, কিন্তু একজন লাইসেন্সি হওয়ার জন্য, সেই ফার্মেসি লাইসেন্সি হওয়ার জন্য একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের দরকার এবং সেই লাইসেন্সি ক্যান বি এন ওনার অফ এ ফার্মেসি। এটা এটা অসম্ভব একটা মানে কি বলবো ব্রাইট পাথওয়ে এন্টারপ্রেনিউর, যে একটা ফার্মেসি খোলা, ফার্মেসি বিজনেসটা রান করা, কমিউনিটিকে সার্ভ করা। এখানে বিভিন্ন ধরনের সুযোগ আছে ফার্মেসি এন্টারপ্রেনিউর হওয়ার। একটা হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের সাথে জয়েন করে I can be an owner of a pharmacy। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে বলতে এখানে আছে ফার্মাসেভ আছে, শপার্স ড্রাগমার আছে, এগুলো আছে। এদের সাথে ফ্র্যাঞ্চাইজে গিয়ে একেকজন একেকটা ফার্মেসির ওনার হতে পারে তার এসব ব্র্যান্ডের আন্ডারে। যেমন যদি আমি কম্পেয়ার করি আপনার ম্যাকডোনাল্ডস এর সাথে, যে ম্যাকডোনাল্ডস, অনেক ম্যাকডোনাল্ডস থেকে তারা যেকোনো ম্যাকডোনাল্ডসে গেলে আপনি দেখবেন যে একই ধরনের রুলস অ্যান্ড একই ধরনের ফুড অফার হচ্ছে, প্রমোশন একই রকম হচ্ছে, কিন্তু ওনার কিন্তু ডিফারেন্ট। তারা ফ্র্যাঞ্চাইজে ম্যাকডোনাল্ডসের কাছে ফ্র্যাঞ্চাইজ নিয়ে ওনারশিপটা নেয়। শপার্সও সেরকম, ফার্মাসিও আছে, বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আরেকটা আছে একেবারে টোটালি ইন্ডিপেন্ডেন্ট ওনার হওয়া, যে আমি কোনো ফ্র্যাঞ্চাইজে যাব না, আমি নিজেই একটা ফার্মেসি খুলবো এবং এটার জন্য যে খুব বেশি ইয়ে লাগে, ইনভেস্টমেন্ট লাগে তা না। এখানে ব্যাংক আছে যারা হচ্ছে প্রপার বিজনেস প্ল্যান দেখলে তারা অলওয়েজ লোন অফার করে এবং সেই লোনের মাধ্যমে, এবং এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস ফার্মেসি। শুধু তাই না, বা কানাডাতে ফার্মাসিস্টরা শুধু যে ওষুধ বিক্রি করে তা কিন্তু না। আমরা এখানে আর আমাদের স্কোপ অনেক হাই। অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে আমরা পেশেন্ট অ্যাসেস করে পেশেন্টকে প্রেসক্রিপশন লিখে দিতে পারি। কারণ আপনি এটা সবাই নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে খুব সহজেই প্রেসক্রিপশন ছাড়াও অনেক সময় আমরা অনেক মেডিকেশন ফার্মেসিতে গিয়ে কিনতে পারি। কিন্তু এখানে সেটা পাওয়া যায় না। এখানে আপনার প্রপার প্রেসক্রিপশন না থাকলে আমরা ওষুধ কিনতে পারি না ফার্মেসিতে গিয়ে। এখানে ফার্মাসিস্টদের প্রেসক্রিপশন অথরিটি আছে, বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন লেভেলে আছে। সো এটাও এক ধরনের সার্ভিস। আমি যখন কাউকে প্রেসক্রিপশন করছি, এই সার্ভিসের জন্য গভর্নমেন্ট আমাকে পে করছে। আমি কিন্তু ওষুধ বিক্রি করছি পরে, আগে আমি প্রেসক্রিপশন লিখছি, বা আমি তার কোনো ধরেন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, সেটাকে আমরা রিনিউ করছি। সো এইসব সার্ভিসগুলা প্রোভাইড করে প্লাস আমরা গভর্নমেন্ট বলেন বা ইভেন পেশেন্টও এই সার্ভিসের জন্য পে করে, শুধু ওষুধ না। সো আমি যদি বললাম যে আমি ব্লাড প্রেশার মেপে দিচ্ছি, মেপে তাকে কোনো সাজেশন দিচ্ছি যে আপনার ব্লাড প্রেশার হাই, আপনার এই মেডিকেশনটা নেওয়া উচিত বা আপনার এটা করা উচিত, ওটা করা। এই ধরনের অনেক ধরনের সার্ভিস আছে, যে সার্ভিসে তো ইনজেকশন সার্ভিস, আমরা ভ্যাকসিন দেই। সো শুধু ওষুধ বিক্রি করে না, বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমরা প্রচুর রেভিনিউ আর্ন করতে পারি আমরা যখন এন্টারপ্রেনিউর হিসাবে ফার্মেসি ওপেন করি। সো ইটস এ ভেরি প্রসপেক্টাস। জাস্ট লাইসেন্সি হওয়ার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। প্রত্যেকটা প্রভিন্সের কলেজ অফ ফার্মেসি থাকে, যেমন আলবার্টা কলেজ অফ ফার্মেসি, অন্টারিও কলেজ অফ ফার্মেসি। সেসব প্রভিন্সের সাথে সেখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয়, আমাদের প্রপার প্ল্যান দিতে হয়, কারণ তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা যখন প্রপার প্ল্যান দিব যে হ্যাঁ, আমি আমার ফার্মেসির স্ট্রাকচার এরকম হবে, এই ধরনের সেফটি মেজার আমরা নিচ্ছি, এই হচ্ছে ড্রাগস আমি আনছি, এই হচ্ছে আমার সোর্স। সেই স্ট্যান্ডার্ড যখন আমি ফুলফিল করছি, তখন যদি আলবার্টা, ধরেন আমি কলেজ অফ ফার্মেসি আমাকে অ্যাপ্রুভাল দেয়, তখন তারা ইন্সপেক্টর পাঠায় আমার টু সি যে আমি আমার ফার্মেসিটাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করেছি বা চালাচ্ছি কিনা। যখন আমি স্ট্যান্ডার্ডটা ফুলফিল করব, তারা অ্যাপ্রুভাল করবে, তখন আমি ফার্মেসিটা রান করা শুরু করব। এবং তারা বছরে ১ বার বা ৩ বছরে ১ বার করে এসে দেখে যায়। এটা সব ফার্মেসির জন্যই প্রযোজ্য, যে তারা এসে দেখে যায় যে আমি স্ট্যান্ডার্ড অনুযায়ী ফার্মেসি রান করছি কিনা। এবং দ্যাটস ইট। আর যে বললাম যে শুধু ওষুধের প্রফিট না, আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে প্রচুর রেভিনিউ আর্ন করতে পারি। ইটস এ ভেরি, ভেরি প্রসপেক্টফুল অপরচুনিটি। থ্যাংক ইউ ডক্টর ফারহানা। আপনি চমৎকারভাবে দর্শকদের মাঝে এই যে ফার্মাসি ক্যারিয়ারে যে একটা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করা যায় সেটাকে আপনি তুলে ধরার জন্য, বাংলাদেশে যারা ধরেন ফার্মাসি হিসেবে আছে অনেকের হয়তোবা মানে এই ধরনের যে এন্টারপ্রেনিউরশিপ ক্যানাডা ডেভেলপ করা যায়, বা এখন যে অনেক এন্টারপ্রেনিউর স্কিম হিসাবে ক্যানাডাতে অনেক কিছু ওপেন করেছে, সেই হিসাবে নিজে থেকে ডেভেলপ এসে এখানে লাইসেন্স নিয়ে এখানে যে করতে পারে সেটার একটা সুযোগ রয়েছে। সো আপনার এই
মাধ্যমে আমার মনে করি যে দর্শকরা অনেক উপকৃত হবে। তো আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি এখন যেটা আপনাকে কাছে জানতে চাই যে, বা আপনার একটা মেসেজ দিতে, যেটা যদি দর্শকদের মাঝে বলেন, যারা ধরেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট আছে, যারা ধরেন এই যে আমাদের যে ছেলেমেয়েরা যারা ফার্মাসি ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন, বা অলরেডি যারা নিউ গ্র্যাজুয়েট, যারা জাস্ট ফার্মাসিস্ট হিসাবে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, এবং যারা ধরেন বাংলাদেশে প্রফেশনাল, যারা ধরেন এখন চিন্তা ভাবনা করছেন যে কানাডাতে কিভাবে তাদের ক্যারিয়ার পাথওয়ে নিয়ে মানে মাইগ্রেট করা যায়, এই যে সবকিছু মানে টোটাল কমিউনিটির উপরে আপনার মেসেজটা কি থাকবে, এটা যদি একটু আপনি দেন দর্শকদের কাছে। এটা তো অনেক ব্রড প্রশ্ন। কারণ একেকটা গ্রুপের জন্য একেক ধরনের মেসেজ হওয়া উচিত আসলে। আম আমি বলব যে, যদি একটা গ্রুপ আছে যারা আম আ একাডেমিয়াতে প্র আ ক্যারিয়ার করতে চায়। আমি জানি বাংলাদেশে অনেকে আছে যারা ইউনিভার্সিটিতে পড়ায়, তারাও আসতে চায় বাংলাদেশে। একাডেমিয়াতে হলে আমি বলব যে, আম কোন লাইনে হায়ার এডুকেশন করার ইচ্ছা। একটা তো হচ্ছে নিজের পছন্দের সাথে ম্যাচ করাটা খুবই জরুরি। না হলে তো কাজ করে ভালো লাগবে না। কারণ ইটস এ হিউজ কমিটমেন্ট পিএইচডি করা বা মাস্টার্স করা। পিএইচডি করাটা বিশেষ করে হিউজ কমিটমেন্ট। ৫-৬ বছর আ একদম গ্রিড ধরে ওখানে কাজ করাটা। কিন্তু চুজিং সুপারভাইজার অ্যান্ড চুজিং টপিক খুব ইম্পোর্টেন্ট। একটু যদি মার্কেট মানে এনালাইসিস করে যদি দেখা যায় যে কোন টপিকটা খুব ডিমান্ডিং এখন। যে টপিক থেকে পাস করলে আমি একটা বা পিএইচডি নিলে এটা একটা ভ্যালু অ্যাডেড হবে জব মার্কেটে। এটা কিন্তু ভ্যারি করে টাইম টু টাইম। কখন কোনটা দরকার। কিন্তু এই ডেটা গুলো আবার অনলাইনে এভেইলেবল। এখন তো ইন্টারনেট খুবই এভেইলেবল। সো ওইটা একটু রিসার্চ করে যদি টপিকটা চুজ করা যায়, কোন টপিকে আমি পিএইচডি করব, ড্রাগ ডেভেলপমেন্ট আছে। আম এই লাইনেও আসা যায়। শুধু যে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হতে হবে নট নেসেসারিলি। আমার যদি একাডেমিয়াতে ইন্টারেস্ট থাকে এবং আমার যদি রিসার্চ এ ইন্টারেস্ট থাকে, আমি ড্রাগ ডেভেলপমেন্ট এও যেতে পারি। আম আ অনেক ধরনের এরকম আছে। তো সেটাও খুব ভালো কিন্তু। আ সো ওইটাই ফোকাসটা ঠিক রাখতে হবে এবং ফোকাস অনুযায়ী আ একটু স্মার্টলি আ এনালাইসিস করতে হবে যে ডিমান্ডটা কোথায় ক্রিয়েট হচ্ছে। আমি পিএইচডি শেষ করতে আরো ৪ বছর লাগবে। মার্কেট ট্রেন্ড বা জব মার্কেট ট্রেন্ডটা ৪ বছর পরে কোথায় গিয়ে ঠেকবে? এইটা একটা অ্যাজাম্পশন যদি করা যায়, that would be আ আ গুড আমি বলব যে গুড ওয়ার্ক। আম আর যদি লাইসেন্সের ইচ্ছা থাকে, ওই যে বললাম বি প্রিপেয়ার্ড আসার পরে আ ২ থেকে ৩ বছর খুব স্ট্রাগল করতে হবে। ওই স্ট্রাগল করার মেন্টালিটিটা থাকতে হবে। হাফওয়ে থ্রু গেলাম, করলাম, টাকা স্পেন্ড করলাম, ভালো লাগলো না, পারছি না। এটা মনে হবে, অনেকবার মনে হবে হাল ছেড়ে দেই। কিন্তু ওই যে বললাম যে যদি কোনভাবে পাস করে লাইসেন্সটা পাওয়া যায়, তাহলে there is a huge opportunity লাইফ অনেক ইজি, অনেক ভালো হয়ে যায় আরকি। এটা হচ্ছে আমি বলব ২ টো লাইনে। আর বাংলাদেশ থেকে যারা আসছে ওই যে বললাম যে একটু এনালাইসিস করে আসা জব মার্কেটটা কোথায় কেমন, এটা খুব হেল্পফুল হয়। মেন্টালি প্রিপেয়ার্ড থাকা যায় যে আমি যে যাচ্ছি, যে আশা নিয়ে যাচ্ছি, আশাভঙ্গ যেন না হয়। এটাই আরকি। থ্যাংক ইউ ডক্টর ফারহানা। চমৎকারভাবে আমাদের মানে পডকাস্টের সাথে যুক্ত হয়ে আপনি যে এই যে ফার্মাসিস্ট ক্যারিয়ার কানাডাতে কি ধরনের অপরচুনিটি গুলো, এগুলো খুব সুন্দরভাবে দর্শকদের মাঝে তুলে ধরার জন্য আমি মনে করি দর্শকরা আপনার আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হবে। এখন আমাদের বিদায়ের আগে আমি যদি কিছু দর্শকদের মাঝে জাস্ট আমার কিছু পয়েন্টস আপনার থেকে যেগুলো আমি পেয়েছি সেটা যদি একটু জোট ডাউন করে আমরা জি। দর্শকদের মাঝে একটু আমি তুলে ধরতে যাচ্ছি। শিওর। সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশী আমাদের একটা সবসময় একটা ন্যারেটিভ আমরা মাথার মধ্যে রাখি, যেটা আমি সবসময় অনেকের সাথেই কথা বলে দেখেছি। সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে অ্যাজ এ ফার্মাসিউটিক্যালস লাইনে কাজ করেছেন। আপনি ভাবেন যে কানাডাতে এসে ফার্মাসিউটিক্যালস লাইনেই কাজ করবে। আসলে বিষয়টা কিন্তু আপনি ওইভাবে চিন্তা করলে হবে না। অনেক সময় আপনাকে ট্রান্সফারেবল স্কিল এর মাধ্যমে আপনাকে আপনার যে ক্যারিয়ার পাথওয়েটা এটা অন্য দেশে এসে আপনাকে সেটাকে চিন্তা করতে হবে। যেমন আপনি ডক্টর ফারহানা এখানে আপনি বলেছে যে অ্যাজ এ ফার্মাসিস্ট ক্যারিয়ার হিসেবে আপনি কমিউনিটিতে ফার্মাসি হিসেবে কাজ করতে পারেন।
আপনি ক্লিনিক্যাল ফার্মাসি হিসেবে কাজ করতে পারেন, আপনি হয়তো ড্রাগ ডেলিভারি পলিসি নিয়ে কাজ করতে পারেন, আপনি এডুকেশন লাইনে কাজ করতে পারেন, আপনি ধরেন অন্যান্য হয়তোবা একটু যেটা হচ্ছে সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবেও আমি দেখেছি অনেকে তার ক্যারিয়ার পাথওয়ে চেঞ্জ করছে। সো দেয়ার ইজ এ লট অফ ওয়ে। সো অনেকেই অনেক ফ্রাস্ট্রেশনে ভুগে যে আমি যেভাবে ট্রেনটা বাংলাদেশ থেকে করে আসছি আমি হুবহু ওই জিনিসটা পাচ্ছি না। আসলে বিষয়টা এটা না, লাইফটা আমাদের অনেকভাবে আমাদের চিন্তা করা উচিত। যদি আপনার সবসময় একটা দরজা দিয়ে না দেখে এটা বহুমাত্রাক দরজা দিয়ে যদি আমরা দেখি, আমি মনে করি যে কানাডার লাইফটা আপনার অনেক সাকসেসফুল হবে। এবং যেটা ডক্টর ফারহানা আমাদেরকে বলেছে যে প্রথম লাইফে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, কিন্তু আপনি যদি ধৈর্য অধ্যবসায় দিয়ে এবং আপনি যদি ফোকাস হয়ে আপনি যদি লেগে থাকেন, ইনশাল্লাহ সাকসেস আপনার মধ্যে আসবেই। সো আজকে আমাদের পডকাস্টটা এখানেই এই পর্যন্তই। আমরা হয়তোবা ফিউচারে আরো ভালো কোনো গেস্ট নিয়ে আসবো, নতুন কোনো টপিকস নিয়ে। আমাদের যদি পডকাস্টটা ভালো লাগে তো আমি দর্শকদের মাঝে বলবো যে আপনারা শেয়ার করেন, যাতে অনেকেই আমাদের এই পডকাস্টের যে বিষয় নিয়ে আলোচনা করেছি তাতে উপকৃত হয়, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজকে এখানেই শেষ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।